আচ্ছা, এমন একটা মিসাইলের কথা ভাবা যাক যাকে থামানো প্রায় অসম্ভব। আজ আমরা ঠিক এমনই একটা টেকনোলজিক্যাল লিপ নিয়ে কথা বলবো যা ভারতকে এই ধরনের অস্ত্র তৈরির খুব কাছাকাছি নিয়ে গেছে। আর এই একটা সাফল্য গোটা বিশ্বের যে পাওয়ার ব্যালেন্স সেটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মাত্র ১২ মিনিট, হ্যাঁ ঠিক এইটুকু সময়েই একটা যুগান্তকারী পরীক্ষা ভারতকে নিয়ে গেছে বিশ্বের সবথেকে ইলিট টেকনোলজি ক্লাবের সদস্য পদে। তো এই ১২ মিনিটে কি এমন হলো? এই রুদ্ধশ্বাস ১২ মিনিট ধরে ভারতের একেবারে নতুন স্ক্র্যামজেট ইঞ্জিনটা একদম নিখুঁতভাবে চলেছে। আর দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ইঞ্জিন টেস্ট ছিল না, বরং এটা ছিল হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির দরজা খোলার চাবিকাঠি। সত্যি বলতে নেক্সট জেনারেশন অস্ত্রের এই রেসে সবথেকে কঠিন চ্যালেঞ্জটাই কিন্তু হলো একটা ইঞ্জিনকে একটানা এতক্ষণ ধরে চালু রাখা। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। ডিআরডিও ঠিক কী অ্যাচিভ করলো ওই ঐতিহাসিক ১২ মিনিটে। আসুন এই অসাধারণ সাফল্যটা একটু ভেঙে দেখি। ঘটনাটা হলো হায়দ্রাবাদের ডিআরডিও ল্যাবে একটা ফুল স্কেল স্ক্র্যামজেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট চলছিল। আর সেই ইঞ্জিনটা একটানা ১২ মিনিট ধরে মানে কোনো রকম সমস্যা ছাড়াই কাজ করেছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথে যে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল হার্ডেলটা ছিল, ভারত সেটা পার করে ফেলেছে। ব্যাপারটা কতটা বড় সেটা বোঝাতে শুধু এটুকু বলি, আমেরিকা বা ফ্রান্সের মতো সুপার পাওয়ারগুলোও কিন্তু এই ধরনের লম্বা সময়ের ইঞ্জিন টেস্টে রীতিমতো হিমশিম খায়। কাজটা যে ঠিক কতটা কঠিন সেটা বোঝানোর জন্য একটা দুর্দান্ত উপমা আছে। এটা নাকি অনেকটা ঝড়ের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করার মতো। ভাবুন একবার, একটা স্ক্র্যামজেট ইঞ্জিনের ভেতরে বাতাস ঢুকছে সুপারসনিক গতিতে, আর সেই হ্যারিকেনের মতো হাওয়ার মধ্যে আপনাকে আগুনটা স্টেবলভাবে জ্বালিয়ে রাখতে হবে। হ্যাঁ, চ্যালেঞ্জটা ঠিক ওই লেভেলেরই। তো এই সাফল্যটা যে হাইপারসনিক অস্ত্রের দরজা খুলে দিল সেটা তো বুঝলাম, কিন্তু এই হাইপারসনিক জিনিসটা আসলে কি? চলুন এবার একটু টেকনোলজিটার ভেতরে ঢোকা যাক। মানে কেন কিছুকে হাইপারসনিক বলে, আর এর বিভিন্ন টাইপগুলোই বা কী কী? একেবারে সহজ কথায়, হাইপারসনিক স্পিড মানে হলো শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি স্পিড। মানে ম্যাক 5-এর ওপরে যে কোনো গতিকেই আমরা হাইপারসনিক বলি। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ১ মিনিট, ব্যালিস্টিক মিসাইলও তো হাইপারসনিক স্পিডে চলে, তাই না? কথাটা কিন্তু একদম ঠিক, কিন্তু আসল খেলাটা হলো এদের চলার পথে, মানে ট্র্যাজেক্টরিতে। একটা ব্যালিস্টিক মিসাইলকে তুলনা করা যায় ধরুন শূন্যে ছুড়ে দেওয়া একটা বলের মতো। এর পথটা কিন্তু আগে থেকেই প্রেডিক্ট করা যায়। কিন্তু সত্যিকারের হাইপারসনিক অস্ত্রগুলো হলো অন্য জিনিস। এরা উঠতে উঠতে নিজেদের গতিপথ যখন খুশি বদলে ফেলতে পারে, আর এটাই এদেরকে করে তোলে মারাত্মক আনপ্রেডিক্টেবল। এখান থেকেই আমরা হাইপারসনিক অস্ত্রের মূলত 3টে ক্লাস পাই। ১. ব্যালিস্টিক মিসাইল, যার পথটা অনুমান করা যায়। ২. হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা সংক্ষেপে HGV। এটাকে একটা রকেট দিয়ে আগে বুস্ট করে দেওয়া হয়, তারপর এটা গ্লাইড করতে করতে নামে আর ইচ্ছে মতো দিক বদলাতে পারে, ফলে এটাকে আটকানো খুবই মুশকিল। আর ৩ নম্বরে এই টেকনোলজির একদম চূড়া, হাইপারসনিক ক্রুজ মিসাইল বা HCM। এটা পুরো ফ্লাইট জুড়েই নিজের ইঞ্জিনের শক্তিতে চলে, যা একে প্রায় থামানোর অযোগ্য বা আনস্টপেবল করে তোলে। তাহলে এই HGV ক্লাবে এখন কারা আছে? দেখুন, রাশিয়ার কাছে আছে অ্যাভানগার্ড, চীনের আছে DF-17, আমেরিকারও অপারেশনাল ক্যাপাবিলিটি আছে, ভারতও তার LRASN নিয়ে টেস্টিং চালাচ্ছে। তবে হ্যাঁ, টেকনিক্যালি বলতে গেলে এটা HCM বানানোর চেয়ে এক ধাপ সহজ। কিন্তু আসল টার্গেট, মানে এই টেকনোলজির যেটাকে বলে হোলি গ্রেল, সেটা হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল বা HCM। এই অস্ত্রটা এতটাই অ্যাডভান্স যে এখন পর্যন্ত ভেরিফাইড তথ্য অনুযায়ী শুধু রাশিয়াই এটা সফলভাবে ডিপ্লয় করতে পেরেছে। আর ভারতের এই লেটেস্ট টেস্টটা ঠিক এই এলিট ক্লাবের দরজাতেই কড়া নাড়ছে। তো এমন কি আছে মিসাইলগুলোতে যার জন্য এদেরকে প্রায় আনস্টপেবল বলা হচ্ছে? কেনই বা এদেরকে মডার্ন ওয়ারফেয়ারের গেম চেঞ্জার বলে ধরা হয়? এই প্রায় অজেয় ক্ষমতার পেছনে আসলে 3টে মূল স্তম্ভ আছে। ১. প্রচণ্ড গতি। ২. আচমকা দিক বদলানোর ক্ষমতা, মানে র্যাডিক্যাল ম্যানুভারেবিলিটি। আর ৩. খুব নিচু দিয়ে ওড়ার ক্ষমতা। প্রথমেই আসা যাক স্পিডের কথায়। ভাবুন তো, ম্যাক 8 থেকে 10-এর গতিতে একটা HCM মাত্র কয়েক মিনিটের মধ্যে তার টার্গেটে পৌঁছে যেতে পারে।
এর মানেটা হলো যে কোনো ডিফেন্স সিস্টেম হাতে সময় পাবে মাত্র কয়েক সেকেন্ড, সেটাও যদি আদৌ সময় পায় আর কি। এরপর দ্বিতীয় পয়েন্ট, ম্যানোভার করার ক্ষমতা। একটা ব্যালিস্টিক মিসাইলের মতো বাধা পথে না চলে HCM-গুলো উঠতে উঠতে হঠাৎ করে এমন সব শার্প টার্ন নিতে পারে যা ভাবাই যায় না। যেমন ধরুন ব্রাহ্মস মিসাইল টার্গেটের কাছে গিয়ে একটা এস শেপ ম্যানোভার করে, ফলে এর গতিপথ আগে থেকে ক্যালকুলেট করে একে আটকানোর চেষ্টা করাটা প্রায় অসম্ভব একটা কাজ। আর 3 নম্বর অ্যাডভান্টেজটা হলো এটা মাটির খুব নিচু দিয়ে ওড়ে। এর ফলে কি হয়, এটা পৃথিবীর কার্ভেচার বা বক্রতাকে কাজে লাগিয়ে গ্রাউন্ড বেসড রাডারের হরাইজনের নিচে থাকে, মানে রাডার একে দেখতেই পায় না। যখন দেখতে পায় তখন একদম শেষ মুহূর্ত, আর তখন রিয়্যাক্ট করার মতো সময় প্রায় থাকেই না। তো এই সব কিছু শোনার পর তো মনে হচ্ছে যে এদের হারানোটা প্রায় অসম্ভব, তাই না? কিন্তু যখন কোনো কিছু টু গুড টু বি ট্রু মনে হয়, তখন একবার রিয়ালিটি চেক করে নেওয়া ভালো। চলুন এই সূত্রেই একবার রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইলের রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সটা দেখে নেওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ। এই মিসাইলগুলো যদি এতটাই রেভলিউশনারি হয়, তাহলে রাশিয়ার জিরকন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তেমন কোনো ডমিনেশন দেখাতে পারল না কেন? এর একটা বড় কারণ হলো এর দাম, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো দাম। প্রত্যেকটা জিরকন মিসাইলের দাম পড়ে প্রায় 5 থেকে 6 মিলিয়ন ডলার। বুঝতেই পারছেন, একটা লম্বা অ্যাট্রিশন ওয়ারে এত দামি মিসাইলের চেয়ে অনেক সস্তা ড্রোন ব্যবহার করাটাই রাশিয়ার জন্য বেশি প্র্যাকটিক্যাল। আর একটা বড় সমস্যা হলো এর ডিজাইন। জিরকনকে আসলে বানানো হয়েছিল একটা ক্যারিয়ার কিলার হিসেবে, মানে এর কাজ হলো সমুদ্রে থাকা অ্যাডভান্সড নেভাল ক্যারিয়ার গ্রুপকে ধ্বংস করা। এখন সেই অস্ত্রটাকে যখন ইউক্রেনের মাটিতে স্ট্যাটিক গ্রাউন্ড টার্গেটের উপর ব্যবহার করা হচ্ছে, তখন ব্যাপারটা অনেকটা ভুল কাজের জন্য ভুল টুলস ব্যবহার করার মতো হয়ে যাচ্ছে। আর সম্ভবত এর সবচেয়ে বড় দুর্বলতাটা হলো টার্মিনাল ফেজের সমস্যা। বিভিন্ন রিপোর্ট বলছে জিরকন তার টার্গেটে হিট করার ঠিক আগে স্লো ডাউন করে ম্যাক 4.5 স্পিডে নেমে আসে, আর যেই মুহূর্তে এটা সাবহাইপারসনিক স্পিডে চলে আসে, অমনি এটা পেট্রিয়েটের মতো অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ভালনারেবল হয়ে পড়ে। মানে একদম ক্লাইম্যাক্সের মুহূর্তে এসেই এটা তার আসল হাইপারসনিক স্ট্যাটাসটা হারিয়ে ফেলছে। তো জিরকনের এই রিয়ালিটি চেকটা মাথায় রেখে চলুন আবার ভারতে ফেরা যাক। ভারত কিন্তু সবথেকে কঠিন পার্টটা, মানে ইঞ্জিনটা তৈরি করে ফেলেছে। তাহলে হোয়াটস নেক্সট? ভারতের জন্য এখন রোডম্যাপটা বেশ পরিষ্কার। 1 নম্বর, এই সফল ইঞ্জিনটাকে একটা মিসাইলের এয়ারফ্রেমের সাথে ইন্টিগ্রেট করতে হবে। 2 নম্বর, এরপর শুরু হবে একটার পর একটা কন্ট্রোলড ফ্লাইট ট্রায়াল। আর সব শেষে 3 নম্বর, ফাইনাল ওয়েপন প্রোটোটাইপ তৈরি করে সেটা টেস্টিং করা। সুতরাং যেহেতু ইঞ্জিনটা এখন প্রুভেন, প্রশ্নটা আর যদি নিয়ে নয়, মানে ভারতের কাছে হাইপারসনিক ক্রুজ মিসাইল আসবে কি না সেটা আর প্রশ্ন নয়। আসল প্রশ্নটা হলো কখন আসবে। এই একটা ব্রেক থ্রু ভারতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা আগামী দিনের স্ট্র্যাটেজিক ইকুয়েশনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে।